ওনাকে, যেমন প্রফেসর ইউনূসের উপরে চাপ ছিল, প্রফেসর ইউনূসের ব্যাপারে, রাষ্ট্রপতির ব্যাপারে আমেরিকার থেকে প্রচন্ড চাপ ছিল প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য। কিন্তু উনি এটার থেকে উঠে এসে, যেহেতু মানুষ বলবে যে বিএনপি কেন বিএনপির লোকজনকে রাষ্ট্রপতি দেয় নাই, বিএনপির তো লোক আছে, বেশ কয়েকজন ভালো লোক। এক্ষেত্রে একটা কথা প্রশ্নই করতে ইচ্ছে আপনাকে, যে আমেরিকার পক্ষ থেকে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য চাপ ছিল, কিন্তু প্রফেসর ইউনূসের মতামত কি ছিল? তিনি কি চেয়েছিলেন রাষ্ট্রপতি হতে? এটা ওনার মতামত তো বোঝা যায় না, উনি তো কোনো সময় কোনো কিছু চান না, আবার বললে তো ঠিকই রাজি হয়ে যান, এটা তো মানে জিনিসটা তো বোঝা যায় না আসলে। কারণ উনি আসলে কি হতেন কিনা সেটা পরের কথা, কিন্তু বিএনপি তো ওনাকে প্রস্তাব দেয়নি, দিতে পারতো বা দেয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে ক্ষতি কি ছিল? অবশ্যই অবশ্যই পারফেক্ট চয়েস। এখন তো অনেকে বলে যে প্রফেসর ইউনূস হলেই ভালো হতো, এবং অনলাইনে দেখলাম যে সবাই বলতেছে। কিন্তু আচ্ছা ক্যাপ্টেন মারুফ রাজু ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। প্রফেসর ইউনূস হলে ভালো হইতো কেন বলে জানেন? প্রফেসর ইউনূস তার 1.5 বছরের সময় ভারতের সাথে যে দৃঢ়তা দেখিয়েছে, এই একটা কারণে। প্রফেসর ইউনূসের গ্রামীণ ব্যাংক ভালো করেছে, নোবেল পেয়েছে, না। মানুষ চায় আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট, আমাদের নেতারা ভারতের সাথে দাঁড়িয়ে কথা বলুক। তাহলে এরকম হাসিনার 15 বছরে ইউনূস সাহেব কোথায় ছিল? হাসিনার 15 বছর ইউনূস সাহেব তো তাকে তো অনেক মামলা টামলাও দেওয়া হয়েছে, আমরা শুনেছি 8 তলা বিল্ডিং এ নাকি ওগুলো তো শেষ পর্যায়ে। হাসিনা পলায়নের 2-3 মাস আগে। না, উনি তো রাজনৈতিক নেতা না, উনি তো ব্যবসা বাণিজ্য করে, উনি আমরা মির্জা ফখরুলকে আমরা দিনের পর দিন অত্যাচারিত। হ্যাঁ, এটা 100% গুড চয়েস। বাট আমেরিকার চাপটাকে উপেক্ষা করে, যেহেতু দলের প্রধানমন্ত্রী এবং দলের অভিভাবক হিসেবে বিশ্বস্ত, এই জন্য উনি বেস্ট চয়েস। মির্জা ফখরুলকে না দিয়ে আরেকজনকে দিত, আমরা বলতাম যে মির্জা ফখরুলকে কেন নয় এই প্রসঙ্গে, তাকে তো না করার প্রশ্নই নাই। কিন্তু চাপ ছিল কিন্তু ওদের জন্য, এই প্রফেসর ইউনূসের জন্য যথেষ্ট চাপ, যে তাকে দিলে এটা ভালো হবে, এখান থেকে ওনার তো ওদের সাথে ভালো খাতির। কিন্তু উনি নেবেন কিনা তাও জানি না। তবে মির্জা ফখরুলকে দেওয়াতে বিএনপির জন্য একটা ভালো একটা দৃষ্টান্ত। তবে এই প্রসঙ্গে আমি বলি, জামাত ইসলামী এখানে কেন প্রার্থী দিল, এটার কারণটা কি? সিম্বলিক ভাবে দিল, ঠিক আছে ধরে নিলাম। কেন অলি আহমেদ, কেন আজাহার না, কেন ডাক্তার আমাদের যে শফিকুর রহমান না? অলি আহমেদকে কেন? অলি আহমেদ জামাত ইসলামের লোক। অলি আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা, উনি জিয়া রহমানের সহচর ছিলেন, কিন্তু জামাতের কারণে উনি দলটা ছেড়ে উনি চলে গেছেন। এবং উনি যাওয়ার পরে বেগম খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে কুপুত্র, কুমাতা ইত্যাদি অনেক কথা বলেছেন, এগুলো কোনোদিন মুছা যাবে না। উইথ অল রেসপেক্ট অ্যাজ এ ফ্রিডম ফাইটার, বাট অ্যাজ এ পলিটিশিয়ান হি ওয়াজ রং। বিএনপি থেকে বেরিয়ে গেছেন জামাতের কারণে, জামাতের সাথে জোট করেছেন কারণে। সেই জামাতে গিয়ে এখন আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন, কি নীতি আপনি দেখাবেন? এখন আবার জামাতের গডফাদার। এখন জামাত ইসলামীকে আমি একটা কথা বলি, জামাত ইসলামী যে বাংলাদেশের 71 সাল নিয়ে যে তাদের একটা কথা, যে মুক্তিযুদ্ধে তারা সহায়তা করেনি, পাকিস্তানের পক্ষে নিয়েছিল, এটার ব্যাখ্যা তো জামাতের সাবেক আমির, তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম নিজে দিয়ে গেছেন, এবং এটা আছে সব জায়গাতে। ওনার ব্যাখ্যাটা গ্রহণযোগ্য, এবং জাতি আমরা এটা গ্রহণ করেছি, যে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধে বা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যেটা বলি, আমরা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছি, কারণ আমাদের মধ্যে সংখ্যা ছিল, ভারত একটা হীন উদ্দেশ্যে আমাদেরকে সহায়তা করছে, পরবর্তীতে ভারত আমাদেরকে করাত করে রাখবে, আমাদেরকে করায়ত্ত করবে, আমাদের উপর সুবিধা নেবে, সেটি তো হয়েছে। দ্যাট ইজ এনাফ। হিস্ট্রি ইজ অলরেডি রিটেন, লেখা হয়ে গেছে, আপনি চেঞ্জ করতে পারবেন না। এখন জামাত ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে এনে আপনি রাষ্ট্রপতি পদে দিলে, আপনি কি মুক্তিযুদ্ধের সপক্ষ দল হয়ে গেছেন? লেটস গো ফরওয়ার্ড। আমরা তো ওই জায়গাতে আটকে আছি, একই জায়গাতে। কল্যাণ অলি আহমেদকে জামাত ইসলামীতে নেওয়াটা সবচেয়ে বড় জামাতের রাজনৈতিক ভুল আমি মনে করি। এতে জামাতের বিন্দু মাত্র সমর্থন বাড়েনি। মুক্তিযুদ্ধের কার্ডটা জামাত খেলারই দরকার নেই, আমরা তো এটা সাপোর্টই করি নাই, তাহলে আমরা খেলবো কেন? মানে তারেক রহমান কিন্তু কে বন্ধু কে শত্রু এখনো বোঝে না। আওয়ামী লীগের যেই লোকগুলো আছে, এই যে আওয়ামী লীগের যে, শুধু তো আওয়ামী লীগ না, এর আমলা সাইডটা আছে, কালচারাল সাইডটা আছে, বুদ্ধিজীবী আছে, সবাই মিলে তো আওয়ামী লীগ। এই কিছু লোকগুলো এখন ইনিয়ে বিনিয়ে তারা তারেক রহমানের কাছের লোক হওয়ার চেষ্টা করতেছে এবং সফল হচ্ছে। আপনি দেখবেন যে আনিস আলমগীরের সঙ্গে সালাউদ্দিন আহমেদের ডিনারের দৃশ্য, আনিস আলমগীরকে তারেক রহমান ফোন করেন। আপনি কি মনে করেন যে এরা তারেক রহমানকে পছন্দ করে? আজকে বিএনপির পতন হলে এরা আবার বিএনপির বিরুদ্ধে বদনাম শুরু করবে। এই আনিস আলমগীর তিনি কলাম লেখেন যে চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানো উচিত, কিন্তু তারেক রহমান, আপনি দেখেন এই যে গণ অধিকার পরিষদের রাশেদ, সে সচিব হয়ে গেল,
ডক্টর জাহিদুর রহমান তথ্য উপদেষ্টা হয়ে গেল, যে সাইদ আব্দুল্লাহ সে হয়ে গেল প্রধানমন্ত্রীর কি উপদেষ্টা নাকি। অথচ ছাত্র দলের সভাপতি রাকিব আজকে কালকে তার আবেগগণ স্ট্যাটাস দেখলাম, রাকিব আর আর যে সেক্রেটারি কি যেন নাম ছাত্র দলের, এই দুইজনের আবিদ না ছাত্র সেক্রেটারি বর্তমানে কেন্দ্রীয় সেক্রেটারি, যাই হোক এই দুইজনের মেয়াদ শেষ হয়ে গেছে। এই দুইজন জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তারা আসিফ, নাহিদ, হাসনাত এদের সঙ্গে কিন্তু একসঙ্গেই ছিল, আন্দোলন করছে। অথচ এদেরকে তো কোনো পোস্ট দেওয়াই হলো না, বরং এই রাকিবের নিজের এলাকায় তারেক রহমান বসে রয়েছে, তার কোনো আসন নাই। তারেক রহমান পাশে মাটিতে বসে এই বস এখানে, ওই যে ফ্লোরের উপরে যে কুকুরকে বসতে বলে আতুক বস, ওইভাবে বসতে বললো। অথচ ওরা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, ওরা ছাত্র দলের সভাপতি, ওদেরকে কোনো কিছু না কইরা এমন এমন লোককে আনে, মানে যারা আসলে ঠেকায় পড়ে আসলে বিএনপি, এবং এরা একটা লোকও তারেক রহমানের সঙ্গে থাকবে না। আজীবন বিপ্লব বিপ্লব বলে বলা, মানে গলা ফাটানো জুনায়েদ সাকি, বুঝি না, ববি হাজাজ, নুরুল হক নূর, রাশেদ খান সচিব, এখন আর সচিব হইতে গেলে বিসিএস দেওয়া লাগে না, রাশেদ খান এখন রাজনৈতিক সচিব। অথচ প্রকৃত বিএনপির লোকরা কিন্তু বিএনপির কাছে মূল্যায়ন পায় না এবং বিএনপির খেসারত দিবে। একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগের লোকরা দেখবেন যে বলবে, মানে আওয়ামী লীগের লোকদের মারুফ আপনি বলেন যে ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া তো দূরের কথা, ওদের কথা হচ্ছে যে আমাদেরকে ক্ষমতা থেকে সরাইলি কেন, এটাই তো একটা অফেন্স। মানে আমাদেরকে সরাইলি কেন ক্ষমতা থেকে, আমরা তো প্রতিশোধ নেব। আগে বলতো যে যে হেমায়তুদ্দিন মিশন তুই দেশে এতটা দেখে নিব, যখন ক্ষমতায় ছিল আর কি। এখন আবার বলে যে আমরা কি দেশে আসুম না, দেশে আসলে তুই কই থাকবি। এটা আপনি প্রথমে যে বিএনপির বললেন, এটা আসলে দুঃখজনক। এটা সবসময় বিএনপির প্রথম থেকে এই পর্যন্ত কিন্তু আমরা কিন্তু কখনো এই যে নিজেদের দলের লোকজনকে ফেসিলিটেট কিন্তু খেলে অবৈধভাবে না, বৈধভাবেও করা যায়। ফেসিলিটেট করা এবং দলকে শক্তিশালী করা, এভাবে কিন্তু শক্তিশালী হয়। কারণ টাকা চুরি করলেই দল শক্তিশালী হয় না। আপনি যখন একটা দলের কর্মীকে, একটা দীর্ঘদিনের কর্মীকে, এই যে আজকে মির্জা ফখরুল এত বছর পরে যে রাষ্ট্রপতি হচ্ছে, এটাকে বলে ফেসিলিটেট, সম্মানিত করা। বিএনপি এটা করতে পারে না, বিএনপি এটা কখনোই করতে পারে না। এই যে মনে করেন আপনি নাম বললেন ববি হাজ্জাজ ইত্যাদি বিরোধী আন্দোলনে ছিল, এরা কোন আন্দোলনে ছিল আল্লাহ জানে, আমি তো দেখি নাই কখনো। জুনায়েদ সাকি রাস্তায় ইয়াদ করতো ইত্যাদি, মাঝে মাঝে মানববন্ধন করতো 15-20 জন নিয়ে। তাদেরকে যে আপনি এমপি মন্ত্রী বানালেন, কোনো অসুবিধা নাই। এই এমপি মন্ত্রীর জায়গায় যে বিএনপির একজন কর্মী যে 20 বছর ধরে কাজ করেছে বা যোগ্য, তাকে তো বঞ্চিত করলেন। আমরা তো বলছি না আপনি বানাবেন না, কিন্তু আপনি আপনার নিজেদের লোককে বঞ্চিত করে আপনি আরেকজনকে, নিজের ছেলেকে না খাইয়ে, এখন আপনি যদি পাশের বাসার ছেলে, প্রতিবেশীর ছেলে খুব সুন্দর লাগে, ভালো লাগে আপনার কাছে বাচ্চাটারে, তারে খাওয়ান, আপনার ছেলে অভুক্ত থাকে, এটা তো কোনো বুদ্ধিমানের কাজ হলো না। এবং এটা কোনো আপনার কোনো একটা সুস্থ মানুষের চিন্তাও না। নিজের ছেলে খাওয়ার পরে সুযোগ থাকলে, আমার কাছে খাওয়ার থাকলে ওরেও ডেকে খাওয়ান। আপনার তো সেটা করলেন না প্রত্যেকটা জায়গাতে। ববি হাজ্জাজকে আপনি করলেন মন্ত্রী, আবার ববি হাজ্জাজের ওয়াইফ যে কিনা ডাইরেক্ট আওয়ামী লীগের লোক, তার বাবা ছিল আওয়ামী লীগের একজন মানে সাপোর্টার, বিরাট সাপোর্টার, লয়ার। তার ওয়েবসাইটে তার যে আপনার ইমাম এন্ড অ্যাসোসিয়েটস, তাদের ল ফার্ম, এই ল ফার্মের ওয়েবসাইটের মধ্যে এখনো আপনি আমি জানি না, এখন উঠে গেছে, কর্নেল তাহেরের স্তুতি আছে। কর্নেল তাহের খুব ভালো, তার মানে কি জিয়াউর রহমান ওয়াজ দ্য কিলার, কর্নেল তাহেরকে জিয়াউর রহমান হত্যা করেছে। এরা যারা সাপোর্ট করে, তাদেরকে যখন আপনি আপনার দলের ক্ষমতায় আসবে, এরা তো জিয়াউর রহমানকে পছন্দই করে না, খালেদা জিয়াকে পছন্দ করার প্রশ্নই আসে না। তো এরা আপনি তাদের আপনার কি প্রচার করবে? তারা শিক্ষা প্রতিমন্ত্রী দিয়েছেন, কি শিক্ষা সে করবে? প্রাথমিক শিক্ষা কি বই লেখা করবে? বিএনপি যে এটা বুঝে না, এই জন্যই 6 মাসের মধ্যে বলে বিএনপি সরকার টিকবে না। এরাই বলে, এদের মতো লোকজনই সারাদিন বলছে অনলাইনে আওয়ামী লীগ আবার আসবে। ওরা গ্রাউন্ডটা ক্রিয়েট করে, মানুষের মাইন্ডসেট, মানুষ মনে করে যে ও সবাই বলছে তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগ আবার আসবে। অথচ কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার কোন সুযোগ লিগালি। তারেক রহমান যদি ভারতে যান, মানে ভারতে গেলে কি আপনি সম্পর্ক উন্নয়ন হবে বলে আপনি মনে করেন কিনা? যদিও এটা এত সহজ না, এবং ইউনূসের আমলে এই সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছে, এবং আসলে কি ইন্ডিয়া আসলে তারেক রহমানকে সরকার পরিচালনায় সহযোগিতা করবে কিনা? এখানে বলতেছে কূটনৈতিক অভাবনীয় উপহার দেওয়া হবে, আর যদি না চায় তাহলে কখনোই
নরেন্দ্র না, মোদী তারেক না, রহমান? আমার মনে হয় না তারেক রহমানের উচিত হবে এই ধরনের ফাঁকা বুলি, এই ধরনের ইন্টারন্যাশনাল, মানে ইন্টারন্যাশনালি আপনাকে বলা হয় এগুলো ভয় দেখানো, এগুলাকে থেকে নরম হওয়া। বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী আপনার সাথে আছে, বাংলাদেশের সমস্ত মানুষ, মানে আওয়ামী লীগের লোকজন ছাড়া আপনার সাপোর্টে আছে। এবং বিশ্ব মানবতা অনেকগুলো দেশ আমাদের, চায়না, পাকিস্তান, টার্কি সহ, এমনকি ইউনাইটেড স্টেটসও এক পর্যায়ে আমাদের সাথে সহায়তা করছে, আমাদের সমর্থন করছে। এই প্রসঙ্গে আপনি ভারতের ব্যাপারে যাবেন না। আর নিরাপত্তার ব্যাপার তো অবশ্যই যাবেন না। আপনার বাবাকে যারা হত্যা করেছে এবং এক রাতের ভিতরে এত বড় একজন প্রবল জনপ্রিয় এবং বাংলাদেশের প্রেসিডেন্ট, উনি তো মারা গেছে চট্টগ্রামে, এটা বাংলাদেশের চট্টগ্রাম, ভিতরে। হ্যাঁ, না, না, এটা হত্যা তো পুরো ডাইরেক্ট রয়ের ইনভলভমেন্ট তো জানাই গেছে পরে। রয় যারা যারা সবই রয় করে এগুলা। কিন্তু এবং আমি শেখ যদি মুজিবুর একটু রহমানের মধ্যে বিনয়ের সঙ্গে দ্বিমত করি যে আমি নরেন্দ্র মোদী, আমি ভালো করছি খারাপ করছি বাবা অতীত পিছনে ফালিয়া দেই, তুমি তারেক রহমান আসো, আমার সঙ্গে কথা বলো, আমার বিমান নষ্ট হয়ে যেতে পারতেছি না, তুমি আসো, আসো আমার সঙ্গে বসো, কথা বলো, কি কথা, তোমার কি সমস্যা আমাকে সামনাসামনি বলো, আমি তোমাকে সম্মান দেব, আমিও সাধ্যমতো চেষ্টা করব। তাহলে ভাই গেলে সমস্যা কি? কূটনীতি তো শেষ আপনার কথা বলতে মনে কিছু আছে নাই। মোদি যখন বাংলাদেশে আসলো, মোদির না আসার জন্য, মোদিরকে স্টপ করার জন্য বাংলাদেশে আন্দোলন হয়েছিল এবং হ্যাঁ হয়েছিল। বহু আলেমকে তখন গ্রেফতার করেছে, অনেকে নাকি এখনো জেলে আছে। তো সেই সম্পর্ক থেকে তারেক রহমানের এমন কোন, তারেক রহমান সবচেয়ে বড় কথা, তারেক রহমান যে ওখানে কি কথা বলবেন, কি শোনেন, আলোচনা করবেন যেটা গোপনে করা যায়, এটা ফোনে করা যায় না। কি না সামনাসামনি অনেক আলোচনা হয় যেটা আসলে আবার ফোনে শেখ করা হাসিনা, যায় না। আবার সিম্বলিক ভাবে যদি শেখ হাসিনা ওখানে থাকে, ও না, মুক্ত, বুঝছেন? ওটা 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 না, ওটা হওয়ার না, না, বিন্দু সম্ভাবনা নাই। আমি, কিন্তু না, আমার ওটা তো ওটা আমরা চাচ্ছিও না শেখ হাসিনাকে দিক। তো আমার মনে হয় তারেক রহমান উনি সিদ্ধান্ত নেবেন, দিন শেষে ওনাকেই এটা দুই দায় হাজার করতে হবে। একুশ সালে যখন নরেন্দ্র মোদী আসলো এবং সেখানে মোদী বিরোধী আন্দোলন হলো, বেশিরভাগ মানুষগুলো মারা গেছে কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এলাকায়, যেটা ঢাকা শহর থেকে অনেক দূরে, যার কোনো প্রয়োজন ছিল না। শেখ হাসিনা সরকার অতি উৎসাহী হয়ে এই মাদ্রাসা ছাত্রগুলোকে হত্যা করেছে শুধু মোদীকে দেখানোর জন্য যে দেখো তোমার জন্য আমি লাশ পর্যন্ত ফাইলে দিছি। কাজী তোমার আমার যে ভালোবাসার সম্পর্ক, মানে এই ভালোবাসা বলতে মানে ওই নেতা নেত্রীর ভালোবাসা আর কি, এটাকে খারাপ খারাপ দৃষ্টিতে নিবেন না, মানে রাজনৈতিক ভালোবাসা আর কি। আহ, এটা আসলে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না, যে বাধা হবে তাকে সরিয়ে দেব। তো এভাবেই এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে পুলিশ গুলি করে হত্যা করেছে, তার কোনো প্রয়োজন ছিল না। নরেন্দ্র মোদী ঢাকায়, তুমি হচ্ছে খুলনা, তুমি বা তুমি হচ্ছে কুমিল্লাতে, তুমি চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করছো, তো বন্ধ করছো তো কি হয়েছে, এতে মোদীর কি ক্ষতি হয়েছে? তারপরে ওই গুলিগুলো করছে, করে মোদীকে দেখাইছে যে দেখো জি, তোমার এক্স্যাক্টলি জন্য দেখাইছে। মানুষগুলো মারছি। এবং মোদিকে আশ্বস্ত করছে। হ্যাঁ, এবং আমি একটা ইন্টারভিউ শুনলাম এই জাতীয় পার্টির ওই যে বর্তমান সাধারণ সম্পাদক নাকি শামীম হায়দার পাটোয়ারি, ব্যারিস্টার শামীম হায়দার হ্যাঁ, পাটোয়ারি, সে বলছে ওই শিরিন শারমিন নামে একটা মহিলা টক শোতে যে ভারত জিএম কাদেরকে এই 2024 সালের 7ই জানুয়ারির ভুয়া নির্বাচনের আগে ভারতে নিয়ে গিয়ে বলেছে তোমাকে নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে, তোমার এছাড়া কোনো বিকল্প নাই, এটা আমাদের নির্দেশ। এবং সেখান থেকে ফিরে এসেই তো জিএম কাদের বলছে যে ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। শুনছেন না? হুম। তাহলে ভারত তো এগুলো করেছে। এখন সেই ভারত আসলে তারেক রহমানকে ডাকতেছে যে আসো, কি সমস্যা বলো। আপনার কি আসলে এটাই মনে হয় যে তারেক রহমান যতই ভারতকে উজাড় করে সবকিছু দিক না কেন, ভারত আসলে সুযোগ পেলে আবার ওই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনবে? এক্স্যাক্টলি, এই জন্যই বলছি যদি উনি যায়ও, ওনাকে তো আমরা ঠেকাতে পারবো না। উনি যদি সিদ্ধান্ত নেয়, ওনার লোকজন আছে সবাই বলে, গেলেও কোনো এটা মানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোনো উন্নয়ন হবে না, কিচ্ছু হবে না। আমাদের টিভিও ওখানে দেখা যাবে না, আমাদের তিস্তার পানিও আসবে না, আর আমাদের এই গ্যাস পাইপ লাইনে ইচ্ছা মতো দিবে, যখন দিবে তখন দিবে না। ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের এগেনস্টেই ভোট দিবে, সব জায়গাতে আমাদের এগেনস্টে ভারত ভোট দেয় এবং আমাদেরকে অস্থিতিশীল, দুর্বল এবং অজনপ্রিয় এবং আমাদেরকে খাটো দেখানোর সমস্ত চেষ্টা ভারত করে এবং করে যাচ্ছে এবং করবে। এটা যদি চেঞ্জ না হয়, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হওয়ার কোনো সম্ভাবনা দেখি না এবং আমাদের এতে কোনো খুশি হওয়ার কোনো কারণ নাই। এই যে ভারতের ভিসা খুলে দিয়েছে, এতে যে বাংলাদেশের লাইন ধরে এক মেয়ে দেখলাম যে ভারতের অ্যাম্বাসাডারকে পায়ে ধরে সালাম করছে খুশিতে। তো এগুলো আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মনন, আমাদের চিন্তা চেতনার মধ্যে যেভাবে ভারতের একটা যে কৃতজ্ঞতা ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভারত আমাদের সবচেয়ে বড় বন্ধু, তারা আমাদেরকে স্বাধীনতা অর্জন করিয়েছে,
তাদেরকে আমাদের সবসময় কৃতজ্ঞ থাকতে হবে। কিন্তু ভারতের পক্ষ থেকে কিন্তু এটা তারা করে না, যে আমাদের প্রতি যে সম্মান, মিনিমাম সম্মান, এই সম্মানটা কিন্তু তারা দেয় না এবং কখনো দেয়নি। ভবিষ্যতে দেবে কিনা জানি না, ডিপেন্ড করবে তারেক রহমান। এই ইউনূস সরকারের সময় একটু ছিল, মানুষ ইউনূসকে এই কারণে, আমি বলছি আমি ব্যক্তিগতভাবে অনেক দোষের পরেও ইউনূস সরকারকে এই কারণে পছন্দ করতাম, প্রফেসর ইউনূস ভারতের ব্যাপারে স্ট্যান্ড নিয়েছিল, ক্রিকেট টিম পাঠায় নাই ইত্যাদি ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো সিগনিফিকেন্ট। তারেক রহমান সরকারও যেন এটা করে, এবং জামাত এবং এনসিপি যখন তাকে পূর্ণ সহায়তা দেয়, তারা যেন আবার চুপ করে না থাকে যে ভারত আমাদেরকে আবার একটু এগেন্স্ট মনে করবে, আমি একটু সাইডে থাকি। জামাত ইসলামে এত খুশি হওয়ার কোনো কারণ নাই। ভারত কখনোই জামাত ইসলামকে ক্ষমতায় আসুক এটা চায় না, চাইবে না, কখনোই চাইবে না। আবার দেখেন এই যে ডক্টর ইউনূস ক্রিকেট টিম পাঠায়নি, এই জন্য তার কত সমালোচনা। এখন ভারত বাংলাদেশে আসবে সফরে, সেই সময় আবার আফগানিস্তান বলতেছে আমরা ভারতে আইসা টি-20 না কি খেলুম। এটা 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 সব ওই ভারতের কারসাজি। এখন ভারত বলতেছে আচ্ছা তাহলে তোমরা খেলে তোমরা বাংলাদেশে যেতে পারবো না। তো এখন এখন কাকে দায়ী করবেন? এগুলো সব কারসাজি, আপনি তো নিজেই বলে দিলেন, কারসাজি। সব কারসাজি। কাজে আপনি এগুলা ভারত প্ল্যান করে ভারতের করা, এগুলা প্ল্যান করে করা, প্ল্যান। হ্যাঁ, যতই আপনি ভারতের মানে আপন চেষ্টা করেন, আপনি ওই আওয়ামী লীগের ক্রাইটেরিয়া ফুলফিল না করলে আপনি ভারতের আপন হতে পারবেন না। কিন্তু তারেক রহমান যদি যান অবশ্যই তিনি যেতে পারেন। কিন্তু আমার মনে হয় যে তাকে যে কোনো কথাবার্তা বা যে কোনো কিছু তাকে খুব চিন্তা ভাবনা করে আগানো উচিত। ভারতের একজন উপপররাষ্ট্রমন্ত্রী কি সিং যেন নাম, উনি সংসদে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে অনেক কানেক্টিভিটি হবে, তারপরে সীমান্তে যোগাযোগ বাড়বে, প্লাস বাংলাদেশের ভিতর দিয়ে বিদ্যুৎ ট্রানজিট হবে। মানে কলকাতা থেকে ওই যে ওদিকের যে ওই যে আসাম মেঘালয় থেকে জলবিদ্যুৎ এগুলো বাংলাদেশের উপর দিয়ে কলকাতা আসবে, ট্রানজিট হবে, কোনো সমস্যা নাই। বাট আমরাও তো চাই নেপাল থেকে বিদ্যুৎ আনতে, আমরাও তো চাই নেপালে সরযোগাযোগ রাখতে, তাই না? অবশ্যই অবশ্যই কানেক্টিভিটি বাড়ানোর জন্য। হ্যাঁ, আপনি শুধু আপনার কানেক্টিভিটি বাড়াবেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে, আর আপনার ভূখণ্ড ব্যবহার করতে দিবেন না আমাদেরকে, এটা তো হতে পারে না। একতরফা ওইসব দিন শেষ। তো এখন যদি তারেক রহমান আসলে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে যদি আসলে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, যে বাংলাদেশ ইজ নট এ ক্লায়েন্ট স্টেট যেটা তিনি বলেছেন, এটা যদি আসলে মেনটেন করে, তাহলে এটা আমাদের সবার জন্য ভালো। আর আমরাও এটা আশা করি, কিন্তু নিরাপত্তাটাও চিন্তা করতে হবে এবং বাংলাদেশের জনগণের প্রেস্টিজ, জনগণের ভাবাবেগ, জনগণের ইজ্জত সম্মান, এটাও তারেক রহমানকে ভাবতে হবে। আমরা যেন ছোট না হই, আমাদের বড় হওয়ার দরকার নেই, কিন্তু আমরা যেন ভারতের কাছে ছোট না হই, এটাই আমাদেরকে ভাবতে হবে। ক্যাপ্টেন মারুফ রাজু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।